আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক। তো আজকে আমি দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব। রসায়ন বইয়ের 11তম অধ্যায়। তো রসায়ন বইয়ের 11তম অধ্যায়ে আমি একটা সৃজনশীল প্রশ্ন তুলেছি। সৃজনশীল প্রশ্ন হচ্ছে যে তিনটা বিকারে তিন ধরনের এলিমেন্ট রয়েছে। তো প্রথম বিকারে হচ্ছে পলিথিনের মনোমার, দ্বিতীয় বিকারে প্রাকৃতিক পলিমারের মূল উপাদান এবং তৃতীয় বিকারে রয়েছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং প্রত্যেকটা বিকারকে আলাদাভাবে সূচিত করা হয়েছে এ, বি এবং সি। এই সৃজনশীল প্রশ্নটা আমরা অধ্যায় ভিত্তিক আলোকে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা হয়েছে বায়োডিগ্রেডেবল পদার্থ কাকে বলে? বায়োডিগ্রেডেবল, ডিগ্রেডেবল মানে কি? ভেঙে যাবে। বায়োডিগ্রেডেবল তার মানে অণুজীবের সাহায্যে কোনো পদার্থ ভেঙে নতুন কোনো পদার্থ উৎপন্ন হবে, সেই জিনিসটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল পদার্থ। তার মানে কোনো পদার্থ ভেঙে যাবে, কার উপস্থিতিতে ভাঙবে? অণুজীবের উপস্থিতিতে ভাঙবে। অণুজীব কারা? ব্যাকটেরিয়া, তাই না? তার মানে কোনো পদার্থ ব্যাকটেরিয়া এই ধরনের অণুজীবের উপস্থিতিতে ভাঙবে, ভেঙে নতুন পদার্থ উৎপন্ন করবে। এই জিনিসটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ। তো যেমন আমরা জানি পলিথিনটা কি? পলিথিনটা হচ্ছে যখন আমরা ব্যবহার করি এবং ব্যবহারের পর যখন আমরা ফেলে দিই, তা মাটির সাথে মিশতে পারে না, তাই না? তার মানে পচনশীল নয়, অপচনশীল পলিথিনটা। তার মানে সে মাটির উর্বরতাকে নষ্ট করে দেয়। আর বায়োডিগ্রেডেবল পদার্থ কোনগুলো? এমন পদার্থ যেগুলো মাটির ভিতরে যে অণুজীব থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, সে অণুজীবের উপস্থিতিতে বায়োডিগ্রেডেবল পদার্থটা ভেঙে যাবে। ভেঙে যে পদার্থ উৎপন্ন করবে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, কারণ সেটা পরিবেশের মাটির সাথে সহজে মিশে যেতে পারে। অর্থাৎ সৃজনশীলের ক নম্বর প্রশ্ন, তার মানে শুধু উত্তরটা আমার লাগবে। যে সকল পদার্থ অণুজীবের সহায়তা ভেঙে নতুন পদার্থ উৎপন্ন করতে পারে তাকে বায়োডিগ্রেডেবল পদার্থ বলা হয়। আচ্ছা, এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নটা কি বলেছে? C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? কোন যৌগকে তখনই সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে যখন কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাই না? তার প্রথম কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এবং 2 নম্বর কি হতে পারে? ওই যৌগটা ব্রোমিন দ্রবণ দ্বারা বিক্রিয়া করে না। কোন একটা যৌগ কখন সম্পৃক্ত হবে? যখন ওই যৌগের মধ্যে যে কার্বন কার্বন বন্ধন থাকে, কার্বন কার্বন বন্ধনগুলো একক বন্ধন দ্বারা গঠিত হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন দ্বারা থাকে। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যৌগটা ব্রোমিনের দ্রবণ দ্বারা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। অর্থাৎ ব্রোমিনটা হচ্ছে কি লাল কমলা বর্ণের একটা দ্রবণ। এই দ্রবণের সাথে C2H6 বিক্রিয়ায় অংশগ্রহণ করে কোনো পরিবর্তন ঘটাবে না। তাহলে আমরা দেখি 1 নম্বর কন্ডিশনটা কি? কার্বন কার্বন C2H6, এই যে C2 তার মানে হচ্ছে 2টা কার্বন, 1 কার্বন 2 কার্বন। এখন একটা কার্বনের 4টা হাত, 1 হাত 2 হাত 3 হাত এবং এই যে আরেকটা হাত। আরেক কার্বনের 4টা হাত, 1 হাত 2 হাত 3 হাত এবং এই যে আরেকটা হাত। তো সবগুলো আমি H ইউজ করি, H দেই, হাইড্রোজেন দেই। হাইড্রোজেন দেওয়ার পর দেখা গেল কি কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা থাকে? 2টা কার্বন। হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে কার্বন হচ্ছে আমার 2টা আর হাইড্রোজেন হচ্ছে 6টা। অর্থাৎ এই যে কার্বন আর কার্বনের সম্পর্ক হচ্ছে একটা বন্ধন, সিঙ্গেল একটা বন্ধন দ্বারা থাকে, তাই না? তার মানে আমার কন্ডিশন এটা মিলে গেছে। কার্বন কার্বনের সাথে একক হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত। এবং আমি যদি এই C2H6 কে ব্রোমিনের দ্রবণ দ্বারা বিক্রিয়া ঘটাই, ব্রোমিনের দ্রবণটা হচ্ছে কমলা লাল বর্ণের, তাহলে কি কোনো রিঅ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। অর্থাৎ কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না, তাই না? তো এই থেকে বুঝলাম যে আমরা C2H6 কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ
যে সকল যৌগের মধ্যে কার্বন আর কার্বনের সম্পর্ক একক বন্ধন দ্বারা এবং ওই যৌগটা ব্রোমিনের দ্রবণের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, সেগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা এই ইথেনকে দেখলাম C2, তার মানে ইথেনকে দেখলাম এখানে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন দ্বারা গঠিত এবং ব্রোমিনের সাথে সে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তার মানে আমরা বলতে পারি ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এবার আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে কি বলেছে, এই যৌগটির 10 গ্রাম পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যায়, তাই না? আগে আমরা বোঝার চেষ্টা করি এই যৌগটা কি। এই যে আমার হচ্ছে বিকার এ, এই যৌগটা কি? পলিথিনের মনোমার। পলিথিনের মনোমারটা আমরা সবাই জানি, পলিথিনের মনোমারটা হচ্ছে ইথিন C2H4, তাই না? তার মানে এই যৌগটা হচ্ছে ইথিন C2H4, পলিথিনের মনোমার এ। এই যৌগটির 10 গ্রাম পূর্ণ দহনে, তার মানে আমরা একে পোড়াবো কি দ্বারা? অক্সিজেন দ্বারা পোড়াবো। তা আমি এখানে লিখলাম অক্সিজেন, তাই না? এবার আমি রিঅ্যাকশন করি, রিঅ্যাকশন করার পর দেখি প্রোডাকশনে কি আসে। আমার আরেকটা জিনিস বুঝতে হবে, এই যৌগটি 10 গ্রাম পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যায়, কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যায়, এটার অ্যামাউন্ট আমার নির্ণয় করতে হবে। তা আমি দেখি রিঅ্যাকশনটা কি হয়। এই কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, তাই না? দেখো কার্বন হচ্ছে দুইটা C2, তাহলে আমি এখানে 2 দিলাম, ঠিক আছে? দেখো দুইটা কার্বন, এখানে C2 মিলে গেল। কিন্তু অক্সিজেন হিসাবটা আমরা আরেকটু পরে করি। আমাকে বলছে জলীয় বাষ্প, কি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হয় সেটা আমার নির্ণয় করতে হবে। তার মানে আমার এখানে ওয়াটারের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমি ওয়াটার উৎপন্ন কিভাবে করব? কার্বনের হিসাবটা শেষ হয়ে গেল, এবার থাকে হাইড্রোজেন। আমি জানি ওয়াটার তৈরি হয় কিভাবে? H2RO, তাই না? H2RO মিলে ওয়াটার উৎপন্ন হয়, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার উৎপন্ন হয়। তাহলে এখানে হাইড্রোজেন আছে আর এখানে অক্সিজেন আছে, তাই না? আমি ওয়াটার উৎপন্ন করব, H2O ওয়াটার। তো আমি দেখি এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, H4, কিন্তু আমি কয়টা লিখেছি? H2, তাহলে আমি এখানে 2টা দিব। কয়টা হলো? H2 আর এখানে 2, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 4টা। এবার আমি অক্সিজেনের হিসাবটা করব। অক্সিজেনের এখানে হচ্ছে এখানে 2টা, এখানে 2 দ্বারা গুণ হবে, 2 গুণ 2 সমান 4, আর এইখানে হচ্ছে এই 2 এর সাথে এটা, তার মানে 2। তার মানে অক্সিজেন হচ্ছে টোটাল কত? 4 আর 2 সমান 6, আর এখানে অক্সিজেন হচ্ছে 2, তাহলে আমি যদি 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6। এই হচ্ছে আমার টোটাল রিঅ্যাকশনটা আমি কমপ্লিট করব। আচ্ছা, আমি এই রিঅ্যাকশনটা কমপ্লিট করলাম। তার মানে ইথিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার উৎপন্ন করে। আর আমাকে কি দেখাতে হবে প্রশ্নের? এই যৌগটি 10 গ্রাম পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যায়। তার মানে ইথিনকে 10 গ্রাম ইথিনকে যদি আমি পোড়াই, তাহলে কি পরিমাণ এই জলীয় বাষ্প ওয়াটারটা কি পরিমাণ পাওয়া যাবে সেটা আমি নির্ণয় করব। তো আণবিক ভরটা নির্ণয় করি আমরা C2, তাই না? এই যে এখানে দেখো এটা আণবিক ভর নির্ণয় করব C2। কার্বন হচ্ছে 12 গুণ, এই যে দেখো এখানে CN আছে 2 আছে, তার মানে আমি 2 দ্বারা গুণ করব, 12 গুণ 2 প্লাস হাইড্রোজেন 1 গুণ 4, 1 গুণ 4, তাহলে কত হয়? 12 গুণ 24 প্লাস 4, 28, তাই না? তার মানে এখানে ইথিন কত হবে? 28 গ্রাম। আর এখানে আমি ওয়াটারটা হিসাব করব, কারণ আমাকে বলেছে কি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হয় সেটা নির্ণয় করার জন্য। তো আমি দেখি এই যে H হচ্ছে 1 গুণ 2, কারণ H এর নিচে 2 আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16, আর বাইরে 2 দ্বারা গুণ হবে, তাহলে 2 গুণ 2 যোগ 16, 2 গুণ 16 আর 2 যোগ করলে 18, 18 দুগুণে 36, তাই না? আচ্ছা, আমি 2 অনু ওয়াটারের বের করলাম 36, এখানে লিখবো 36 গ্রাম, 36 গ্রাম। তার মানে আমি এটা দেখে কি বুঝলাম? 18 গ্রাম ইথিনকে যদি আমি পোড়াই, তাহলে 36 গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন হয়, তাই না? আমি এই কথাটা লিখি এখানে, 18 গ্রাম C2H4 ইথিনকে
ইথিন এর পূর্ণ দহনে জলীয় বাষ্প উৎপন্ন হয় 36 গ্রাম, তাই না? আমাকে প্রশ্নে বলেছে 10 গ্রাম পূর্ণ দহনে ইথিনকে আমি 10 গ্রাম ইথিনকে যদি আমি পোড়াই তাহলে কি উৎপন্ন হবে? তাহলে আমি কি নিয়ম করি, 1 গ্রাম ইথিন এর পূর্ণ দহনে জলীয় বাষ্প উৎপন্ন হয় 36 আর হচ্ছে 28 গ্রাম। সুতরাং 10 গ্রাম ইথিন এর পূর্ণ দহনে জলীয় বাষ্প উৎপন্ন হয় 36 × 10 28 গ্রাম। তাহলে আমি অঙ্কটা আরেকবার বুঝি, যে আমাকে বলেছে এই যৌগটি 10 গ্রাম পূর্ণ দহনে, এই যৌগটা কি? আমি দেখলাম যে এই বিকারের মধ্যে কি রয়েছে, পলিথিনের মনোমার। আবার আমি জানি পলিথিনের মনোমারটা হচ্ছে ইথিন, যার সংকেত C2H4। তো পূর্ণ দহনে তার মানে দহন আমি পোড়াবো কি দ্বারা পোড়াবো? অক্সিজেন দ্বারা পোড়াবো। তো এই যে অক্সিজেন দ্বারা রিঅ্যাকশন করলাম, রিঅ্যাকশন করলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার। প্রশ্নটা আমাকে কি বলেছে, আমি 10 গ্রাম ইথিনকে পোড়াবো এবং কি পরিমাণ জলীয় বাষ্প উৎপন্ন হয়, কি পরিমাণ ওয়াটার উৎপন্ন হয় সেটা আমি নির্ণয় করব। তো আমি দেখলাম ইথিনের আণবিক ভর হিসেব করে দেখলাম 28 গ্রাম, আর ওয়াটারের এখানে 2 অণু ওয়াটারের বের করলাম 36 গ্রাম। অর্থাৎ 28 গ্রাম ইথিনকে যদি আমি পোড়াই তাহলে উৎপন্ন হবে 36 গ্রাম জলীয় বাষ্প, তাই না? তেমন 1 গ্রাম পোড়ালে কত গ্রাম হবে আর 10 গ্রাম পোড়ালে কত গ্রাম হবে? এভাবে তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো দেখবা মান আসবে 12.86 গ্রাম। তো এই হচ্ছে গ নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা, তাই না? কিভাবে আমি 10 গ্রাম ইথিনকে পুড়িয়ে 12.86 গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন করতে পারলাম। আচ্ছা, এবার আমার গ নাম্বার শেষ প্রশ্নটা আমাকে কি বলেছে, বি ও সি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। পারস্পরিক রূপান্তর মানে কি? মানে আমি বি থেকে সি যৌগ উৎপন্ন করতে পারবো কিনা, আবার সি থেকে আমি বি যৌগটা উৎপন্ন করতে পারবো কিনা। তো বি আর সি জিনিসটা কি সেটাকে আমার বুঝতে হবে। বি নাম্বার কি, প্রাকৃতিক পলিমারের মূল উপাদান, প্রাকৃতিক পলিমারের মূল উপাদান বি, তাই না? আর সি নাম্বারটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো প্রাকৃতিক পলিমারের মূল উপাদান আমরা জানি এখানে মিথেন, আর এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তার মানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান এবং কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেন একক বন্ধন হবে। তাহলে বাকি হাতগুলো কি হবে? হাইড্রোজেন হবে। বাকি হাতগুলো হাইড্রোজেন হবে। তার মানে সি নাম্বারটা হচ্ছে CH3CH3 ইথেন। এটাকে কি বলে? ইথেন। আর এটাকে বলে মিথেন। তাহলে আমাকে গ নম্বর প্রশ্নটা বলেছে বি ও সি যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। তার মানে বি থেকে সি উৎপাদন করা সম্ভব কিনা, মিথেন থেকে ইথেন উৎপন্ন করা সম্ভব কিনা, এবং ইথেন থেকে আবার মিথেন উৎপন্ন করা সম্ভব কিনা, আমরা সেটা এখন দেখব। আচ্ছা, তাহলে আমি এগুলো মুছে দিই। তো প্রথমে আমি ইথেন থেকে মিথেন উৎপন্ন করি। ইথেন থেকে মিথেন, আমি মিথেন থেকে ইথেন এবং ইথেন থেকে মিথেন উৎপন্ন করতে পারি কিনা সেটা আমরা এখন একটু লক্ষ্য করব। ইথেন থেকে মিথেন উৎপন্ন করব। তো ইথেনের সংকেত CH3, তাই না? ইথেনকে আমরা হ্যালোজেন দ্বারা বিক্রিয়া ঘটাবো। এখানে হ্যালোজেন হিসেবে আমি ক্লোরিন কিংবা ব্রোমিন ব্যবহার করতে পারি, ক্লোরিন ব্যবহার করলাম, তাই না? এবং হ্যালোজেনের এই বিক্রিয়াটা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে হবে। তার মানে মৃদু সূর্যালোক। আচ্ছা, বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় সেটা আগে আমরা একটু ভেঙে দেখি। যদি এখানে ছিল CH3CH
ছিল CH3, আমি লিখলাম CH2, তার মানে আরেকটা হাইড্রোজেন বাকি আছে, তো আমি লিখলাম এখানে হাইড্রোজেন। আর ক্লোরিনটাকে আমি দুই ভাগে ভাঙলাম ClCl। তো এখন আমি যখন রিঅ্যাকশন দিব, রিঅ্যাকশনের দুইটা পার্ট দুইটা অংশের সাথে মিলিত হবে। যেমন এইখানে Clটা মিলিত হবে, এইখানে মিলিত হয়ে উৎপন্ন হয় কি HCl, তাই না? এই Cl আর H মিলিত হয়ে উৎপন্ন হয় HCl। তাহলে আমি এখানে লিখলাম HCl। তাহলে এই এতটুকু আমি মুছে দেই, এতটুকুর কাজ শেষ। বাকি কতটুকু থাকে? এই যে এতটুকু। তাহলে এতটুকু আবার একসাথে মিলে যাবে। তো এতটুকু একসাথে মিললে কি হয়? CH3 CH2 Cl, তাই না? মিথেন ইথেন সাথে একটা ক্লোরিন রয়েছে, তার মানে ইথাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। অর্থাৎ আমি যদি ইথেনকে ক্লোরিন দ্বারা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাই, তাহলে ইথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে, HCl উৎপন্ন হবে। এখন ইথাইল ক্লোরাইড যেটা রয়েছে, ইথাইল ক্লোরাইড CH3 CH2 Cl, ইথাইল ক্লোরাইডটাকে আমি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটাবো। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে জলীয় একুয়াস, AQ মানে একুয়াস, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমি রিঅ্যাকশন ঘটাই, কি পাওয়া যাবে আমি একটু দেখি। দুইটা অংশ ভাগ করব আমি। এই যে সোডিয়ামটা মিলিত হবে ক্লোরিনের সাথে, যদি সোডিয়ামটা ক্লোরিনের সাথে মিলিত হয় তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, তাই না? সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমি এখান থেকে যেটা উৎপন্ন হলো এটা সরিয়ে দিই, থাকে কি বাকি অংশ CH3 CH2OH, তাই না? তাহলে এটা আবার একসাথে করি, CH3 CH2OH, এবং এটাকে বলা হয় ইথানল, ইথানল। তাহলে আমার 2 নাম্বার স্টেপটা কি হলো? আমি যদি ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম একুয়াস মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটালে উৎপন্ন হবে ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা আচ্ছা 3 নম্বরে কি করব আমি? 3 নম্বর হচ্ছে এই ইথানলকে আমি জারিত করব, শক্তিশালী জারক দ্বারা ইথানলকে জারিত করব। ইথানলকে আমি জারিত করব, কি দ্বারা জারিত করব? শক্তিশালী জারক, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড শক্তিশালী জারক, পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, তাই না? তার মানে ইথানলকে আমি যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, তাহলে প্রথমে উৎপন্ন হবে ইথানেল, CH3 CHO, ইথানেল মানে অ্যালডিহাইড। তারপর কি উৎপন্ন হবে? এই ইথানেলকে আমি আবার জারিত করব, জারিত করে উৎপন্ন করব অ্যাসিড। অ্যাসিড মানে কি? ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আমার টার্গেটটা কি ছিল? আমার টার্গেটটা ছিল আমি মিথেন উৎপন্ন করব, CH4, কারণ এই যে ইথেন থেকে আমি মিথেন উৎপন্ন করব। তো আমি অ্যাসিড পর্যন্ত উৎপন্ন করলাম, বাকি অংশটা দেখব। আগে এতটুকু আরেকবার বুঝি। আমি প্রথমে ইথেনকে ক্লোরিন দ্বারা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে পেলাম ইথাইল ক্লোরাইড। ওই ইথাইল ক্লোরাইডটাকে আবার জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিঅ্যাকশন করলাম, পেলাম ইথানল। ইথানলটাকে আমি পরপর 2 বার জারিত করব। কি দ্বারা জারিত করব? জাইমান অক্সিজেন দ্বারা। জাইমান অক্সিজেন কিভাবে উৎপন্ন হবে? শক্তিশালী জারক দ্বারা জারিত হয়ে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের দ্বারা বিক্রিয়া করে জাইমান অক্সিজেন উৎপন্ন করবে। ওই জাইমান অক্সিজেন দ্বারা আমি ইথানলকে জারিত করব, জারিত করে উৎপন্ন হবে ইথানেল। ইথানেলকে আমি আবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করব, উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, এবার এই যে এই ইথানোয়িক অ্যাসিডটাকে আমি ইথানোয়িক অ্যাসিডটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আবার বিক্রিয়া দিব। ইথানোয়িক অ্যাসিডটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হয়? এই পাশে সোডিয়ামটা, এই পাশে সোডিয়ামটা, আচ্ছা সোডিয়ামটা এই বক্স না, সোডিয়াম হাইড্রোক্সাইড
এই পাশের OH-টা এই পাশের H এর সাথে বিক্রিয়া করবে, তার মানে OH আর H উৎপন্ন হবে ওয়াটার, তাই না, প্লাস ওয়াটার, ওয়াটার উৎপন্ন হলো। তো ওয়াটারটা চলে গেল, বাকিগুলো কে থাকে, এখানে হচ্ছে সোডিয়াম থাকে আর এই পাশে হচ্ছে CH3COO থাকে। তাহলে আমি লিখলাম CH3COON, তাই না, CH3COON, এটাকে কি বলা হয়, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। আমি জারিত করে যে অ্যাসিড পেলাম, অ্যাসিডটা কি পেলাম, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। এবার এই ইথানোয়িক অ্যাসিডটাকে আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিঅ্যাকশন করলাম, পেলাম সোডিয়াম ইথানয়েড। এই পাশের OH-টা এই পাশের H এর সাথে যুক্ত হয়ে ওয়াটার উৎপন্ন করেছে, আর বাকি অংশটা এই সোডিয়ামটা CH3COO এর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করেছে, তাই না। এবার সোডিয়াম ইথানয়েড দিয়ে কি করা যায়, সোডিয়াম ইথানয়েড CH3COON, সোডিয়াম ইথানয়েড লিখলাম, তাই না। আমার মেইন টার্গেটটা ছিল আমি মিথেন উৎপন্ন করব, মিথেনের সংকেত কি, CH4, তাই না। তার মানে একটা জিনিস আমি চিন্তা করি, আমার এই যে এই পাশে জিনিসটা লাগবে CH3, এই পাশে দেখো কি আছে CH3, তো এই CH3 এর সাথে যদি আমার একটা হাইড্রোজেন চলে আসে তাহলে তো CH4 হবে, তাই না। তার মানে আমার এই পাশের এলিমেন্টটাকে রিমুভ করতে হবে, সরায় দিতে হবে, তাই না। এই পাশে গ্রুপটা কি রয়েছে, কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপটাকে আমরা সরায় দেব এবং এই রিঅ্যাকশনটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তো রিঅ্যাকশনটা কিভাবে করে, রিঅ্যাকশনটা কিভাবে করে আমরা এখন দেখব। সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমি যদি ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে এই বিক্রিয়াটা হবে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তার মানে এই পাশের রিঅ্যাকশন থেকে কার্বক্সিলেট গ্রুপটা সরে যাবে। তো কার্বক্সিলেট গ্রুপটা হচ্ছে এটা, এই পাশটা যদি সরে যায়, দেখো এই NaO এটা আমি বাদ দিলাম, তাহলে আমার দরকার হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা যদি এই CH3 এর সাথে অ্যাড হয় তাহলে কি উৎপন্ন হবে, CH4। আমার টার্গেট কিন্তু ছিল আমি মিথেন উৎপন্ন করব, মিথেনের সংকেত হচ্ছে CH4, তাই না। তো আমি এই পাশের CH3 এর সাথে এই পাশের H যদি অ্যাড করতে পারি তাহলে আমার মিথেন উৎপন্ন হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলে দেখো এখানে সোডিয়াম হচ্ছে একটা, এখানে সোডিয়াম হচ্ছে একটা, তাহলে টোটাল সোডিয়াম কয়টা, দুইটা, তাই না, Na2, দুইটা সোডিয়াম। আচ্ছা, আর বাকি কি থাকলো, এই পাশে কার্বন হচ্ছে একটা, তাহলে লিখলাম একটা কার্বন। আর বাকি কি থাকলো, এই পাশে হচ্ছে দুইটা অক্সিজেন, এই পাশে হচ্ছে একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, তাই না। তার মানে CO3, সোডিয়াম কার্বনেট। আমার মেইন টার্গেট ছিল মিথেন উৎপন্ন করা, মিথেন আমি উৎপন্ন করতে পারলাম। অর্থাৎ আমি যখন অ্যাসিড পেলাম, ওই অ্যাসিডটাকে এখন আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করব, বিক্রিয়া করলে সোডিয়াম ইথানয়েড চলে আসবে। এবার সোডিয়াম ইথানয়েডটাকে যদি আমি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করি, ডিকার্বক্সিলেশন মানে রিমুভ অফ কার্বক্সিলেট গ্রুপ, কার্বক্সিলেট গ্রুপটাকে আমি সরায় ফেলবো, এই কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বক্সিলিক গ্রুপটাকে আমি সরায় ফেলবো। এই পাশের H এর সাথে এই পাশের CH3 যুক্ত হয়ে উৎপন্ন হবে মিথেন, তাই না। কারণ এখানে হচ্ছে কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, আর এখানে একটা চারটা, তাহলে এখানে হলো CH4। আর বাকি যা আছে দেখো, সোডিয়াম একটা, দুইটা, এখানে সোডিয়াম দুইটা, কার্বন একটা, এই যে কার্বন একটা, আর অক্সিজেন তিনটা, একটা, দুইটা, আর একটা, তিনটা, সোডিয়াম কার্বনেট। বাকি অংশটা হয় সোডিয়াম কার্বনেট। এই হচ্ছে আমার একটা অংশ। আমি কি করলাম, আমি করলাম ইথেন থেকে আমি উৎপন্ন করলাম কি, মিথেন, তাই না। তো কিভাবে উৎপন্ন করলাম সেই সারসংক্ষেপটা আমি আরেকবার বলি। প্রথমে আমি ইথেনকে হ্যালোজেনেশন বিক্রিয়া করলাম, তার মানে ক্লোরিন দ্বারা বিক্রিয়া করলাম। বিক্রিয়াটা কার উপস্থিতিতে হবে, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে হবে। তার মানে ইথেন ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডটা আবার জলীয় একুয়াস, তাই না। তার মানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ইথানল। এই যে ইথানল, এই ইথানলকে আমি এবার জারিত করব, হ্যাঁ, জাইমাল অক্সিজেন দ্বারা পরপর দুইবার জারিত করব। তো প্রথমবার জারণের ফলে সে উৎপন্ন করবে
ইথানেল, মানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে ইথানেল। এবং দ্বিতীয়বার জারণের ফলে ইথানেলকে যখন আমি আবার জারিত করব তখন উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, COOH, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বিদ্যমান, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। এবার আমি কি করব, ইথানোয়িক অ্যাসিডটাকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করব, উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড, তাই না? সোডিয়াম ইথানয়েডটাকে যখন আমি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করব, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করব, তখন এই পাশের গ্রুপটা সরে যাবে, সরে গিয়ে এই পাশের হাইড্রোজেন এই পাশের CH3 এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে মিথেন, এবং বাকি অংশটা উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট। এই হচ্ছে আমার, কি বললাম আমি, ইথেন থেকে মিথেন উৎপন্ন করলাম। কিন্তু আমার সৃজনশীল প্রশ্নটা কি ছিল, বি থেকে কিভাবে সি যোগ এবং সি থেকে কিভাবে বি যোগ, মানে পারস্পরিক রূপান্তর কিভাবে করা যায় সেটা আমার বের করতে বলছে। তো আমি একটা অংশ করলাম, একটা অংশ কি করলাম, ইথেন থেকে মিথেন উৎপন্ন করলাম। এবার আমি কি করব, মিথেন থেকে আমি কিভাবে ইথেন উৎপন্ন করতে হয় সেটা দেখব। আচ্ছা, এবার প্রথমবার করেছি ইথেন থেকে মিথেন, তাই না? দেখো প্রথমবারের রিঅ্যাকশনটা কিন্তু এমন ছিল, CH3 থেকে ফাইনাল প্রোডাক্ট আমি কি উৎপন্ন করেছিলাম, CH4। ইথেন থেকে আমি মিথেন উৎপন্ন করেছিলাম। এবার আমি করব CH4 থেকে CH3, মানে এবার আমি মিথেন থেকে ইথেন উৎপন্ন করব। তো মিথেন থেকে কিভাবে ইথেন উৎপন্ন করা যায় আমরা দেখি। মিথেন CH4, মিথেনকে আমি আবার হ্যালোজেন দ্বারা বিক্রিয়া ঘটাবো। হ্যালোজেন, আমি এখানে ক্লোরিন ব্যবহার করলাম, ক্লোরিন। তাহলে মৃদু সূর্যালোক উপস্থিত থাকবে, সূর্যালোক, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে আমি বিক্রিয়া ঘটাবো। তো এটাও একটু ভাঙি, আমরা ভেঙে দেখি। CH3 ছিল CH4, আমি দেখলাম CH3, তাই না? তার মানে আরেকটা হাইড্রোজেন রয়েছে। তো ক্লোরিন, এটা কিভাবে ভাঙা যায়, ClCl। তো এই পাশের Clটা এই পাশের H এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে HCl দেখলাম, তাই না? তো HCl যখন উৎপন্ন করবে বাকি অংশটা কি থাকে, CH3Cl। তো এটাকে আমি আবার আলাদা দেখলাম, CH3Cl, তাই না? তাহলে এই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথেনকে ক্লোরিন দ্বারা মৃদু সূর্যালোকের উপস্থিতিতে আমি রিঅ্যাকশন ঘটালাম, রিঅ্যাকশন করলে পাওয়া যাবে মিথাইল ক্লোরাইড। এবার এই মিথাইল ক্লোরাইড থেকে আমি কিভাবে রিঅ্যাকশন করতে পারি, মিথাইল ক্লোরাইডকে আমি সোডিয়াম দ্বারা রিঅ্যাকশন ঘটাবো। আমি উৎপন্ন করব কি সেটা আমার মাথায় থাকতে হবে, উৎপন্ন করব আমি CH3, তাই না? এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাকশন আসবে, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার এটা আসবে, ইথেন। তার মানে আমার কার্বন কয়টা লাগবে ইথেন উৎপন্ন করার জন্য, 2টা কার্বন লাগবে, তাই না? তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম। এখানে 2 দিলে কি উৎপন্ন হবে, এই যে C2C, মানে 2টা কার্বন আছে আমার, কিন্তু ফাইনাল প্রোডাক্টও 2টা কার্বন থাকবে, CH3। তো আমি রিঅ্যাকশনটা দেখি, এই পাশে সোডিয়াম যদি এই পাশে ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে কি, সোডিয়াম ক্লোরাইড, তাই না? উৎপন্ন হলো সোডিয়াম ক্লোরাইড। কিন্তু দেখো এই 2টা, তার মানে এখানে কিন্তু 2টা ক্লোরিন, তাই না? তাহলে আমার এখানে 2 দিতে হবে, তাহলে 2টা ক্লোরিন হয়ে গেল। কিন্তু এখানে 2 দিতে গিয়ে আবার কি হলো, সোডিয়ামের সাথেও 2 হয়ে গেল, তার মানে 2টা সোডিয়াম, তাহলে আমি এখানে 2টা দিয়ে দিলাম, তাই না? এবার আমি কি করব, এবার আমি এই যে আমার এতটুকু শেষ, আমার এতটুকুর কাজ শেষ, Cl এর কাজ শেষ আর এতটুকুর কাজ শেষ। তো এইটারে কিভাবে আমি লিখব, 2CH3 মানে কার্বন 2টা লিখলাম, 2C মানে কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা আছে এখানে, 6টা, H3 মানে 6টা হাইড্রোজেন, 3 দুগুণে 6। তো আমি এখানে লিখলাম CH3, এইখানে লিখলাম CH3। এভাবে আমরা রিঅ্যাকশনটা মনে রাখতে পারি। তো এখানে কি ছিল, Cl ছিল, এখানে ছিল সোডিয়াম, এই পাশে ছিল 2। দেখো আমার মেইন টার্গেটটা কিন্তু ছিল আমি ইথেন উৎপন্ন করব। ইথেনের সংকেত হচ্ছে
CH3 CH3 ব্যাস। তো মিথেন থেকে আমি কিভাবে ইথেন উৎপন্ন করতে পারি? মিথেনকে ক্লোরিন দ্বারা যদি আমি মৃদু সূর্যালোকের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাই তাহলে উৎপন্ন হবে মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডকে যদি আমি সোডিয়াম দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে ইথেন, তাই না? ইথেন। তো আমার এই সৃজনশীলের গ নাম্বারটা ছিল বি থেকে কিভাবে সি উৎপন্ন করা যায়, আবার সি থেকে কিভাবে বি উৎপন্ন করা যায়, মানে পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা। সম্ভব কিনা, তার মানে পারস্পরিক রূপান্তর সম্ভব, কারণ আমি প্রথম অংশে এই ইথেন থেকে কিভাবে মিথেন উৎপন্ন করতে হয় সেটা দেখলাম, এবং দ্বিতীয় অংশে মিথেন থেকে কিভাবে ইথেন উৎপন্ন করা যায় সেটা দেখলাম। অর্থাৎ বি থেকে সি এবং সি থেকে বি পারস্পরিক রূপান্তর সম্ভব। তো আমি এখন 2 নম্বর সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর সৃজনশীলটা আমি এখানে তুলেছি, একটা যৌগ পানির সাথে বিক্রিয়া করে এক্স এবং ওয়াই উৎপন্ন করবে। তো এটা আমরা রিঅ্যাকশন করতে গেলে বুঝবো। তো এখানে এক্স হলো OH মূলক এবং ওয়াই হলো COOH মূলক, কার্বক্সিলিক মূলক, তাই না? তো ক নম্বর প্রশ্নটা কি হচ্ছে, পাইরোলাইসিস কি? পাইরোলাইসিস, তাই না? তো লাইসিস মানে ভাঙা, মানে বিযোজন, তাই না? পাইরোলাইসিস অর্থাৎ পেট্রোলিয়ামকে আমি ভাঙবো, বিযোজন করব উচ্চ তাপমাত্রায় প্লাস বায়ুর অনুপস্থিতিতে। এই দুইটা কন্ডিশন, উচ্চ তাপমাত্রা এবং বায়ুর অনুপস্থিতিতে পেট্রোলিয়ামকে বিযোজিত করার প্রসেসটি হচ্ছে পাইরোলাইসিস। তারপর আমার খ নম্বর প্রশ্নটা কি বলেছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইটের ভূমিকা কি? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট কেন ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তো অ্যালুমিনিয়াম ধাতুগুলো নিষ্কাশন করা হয় কোথা থেকে? বক্সাইট থেকে, এবং তার সংকেত কি? Al2O3 × 2 অনু ওয়াটার। তো এই বক্সাইটের সংকেত হচ্ছে এটা। এই বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে পারি, এবং এইটার গলনাঙ্ক কত? গলনাঙ্ক প্রায় 2050 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো এত উচ্চ তাপমাত্রা শিল্পক্ষেত্রে ব্যবহৃত এবং এত উচ্চ তাপমাত্রা অর্জন করাটাও কঠিন, তার মানে তাদের প্রোডাকশনের কস্ট বেড়ে যায়। তাহলে এই বক্সাইটের সাথে ক্রায়োলাইটকে মিশ্রণ করা হয়, তার মানে বক্সাইটের সাথে ক্রায়োলাইট যোগ করা হয়। যদি বক্সাইটের সাথে ক্রায়োলাইট মেশানো হয় তাহলে তার গলনাঙ্ক কমে যাবে, গলনাঙ্ক কমে 1000 থেকে বা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যাবে। বক্সাইট মানে প্রথম অবস্থায় গলনাঙ্ক ছিল 2050 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এত উচ্চ গলনাঙ্কের জন্য কস্ট বেড়ে যাবে, ব্যয় বেড়ে যাবে। কিন্তু আমি যখন এই বক্সাইটের সাথে ক্রায়োলাইট যোগ করব তখন তার গলনাঙ্ক হবে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গলনাঙ্ক অর্ধেক কমে যাবে। এই জন্য মূলত অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় বক্সাইটের সাথে ক্রায়োলাইট যোগ করা হয়। ক্রায়োলাইট যোগ করা হয় কেন? কারণ গলনাঙ্ক আমি কমাবো, আবার গলনাঙ্ক কমালে কি হবে? উৎপাদন খরচটা কমে যাবে। আচ্ছা, তো এবার আমি গ নাম্বার প্রশ্নটা দেখব। গ নাম্বার প্রশ্নে কি বলেছে, x থেকে y যোগের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। x থেকে y যোগের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। x কি এবং y কি সেটাকে আমার বুঝতে হবে। তো আমি রিঅ্যাকশনটা একটু তুলি, CH3 COO CH2 CH3 প্লাস ওয়াটার। আচ্ছা, x এমন একটা যৌগ যে যৌগের মধ্যে OH গ্রুপ থাকে, এবং Y এমন একটা যৌগ যে যৌগের মধ্যে COOH গ্রুপ থাকে, তাই না? তো এই ওয়াটার মানে কি? প্রোটন আর হাইড্রোক্সিল আয়ন দ্বারা গঠিত, তাই না? তো এখানেও দুইটা ভাগ আছে। এই ভাগ হচ্ছে এইটা একটা অংশ আর এটা একটা অংশ। তো এই প্রোটনটা এই ভাগের সাথে মিলবে, এই ভাগের সাথে যদি মিলে তাহলে উৎপন্ন হবে
CH3COOH, তার মানে অ্যাসিড উৎপন্ন হয়ে গেল, ইথানোয়িক অ্যাসিড, তাই না? আমাকে কি বলেছে, Y হলো এমন একটা যৌগ যেটা COOH মূলক যুক্ত গ্রুপ বিদ্যমান, তার মানে এখানে আমি দেখলাম COOH আছে, তাই না? তার মানে এই ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে Y। আর এই যে এই OH টা মিলবে কার সাথে, এই OH টা মিলবে এই অংশের সাথে, তো এই অংশের সাথে মিললে কি হবে, CH3CH2OH। আমি আগে CH3 টা লিখলাম, তারপর CH2 লিখলাম, তারপর OH লিখলাম। আমাকে বলেছে X এমন একটা যৌগ যে যৌগের মধ্যে OH মূলক বিদ্যমান, তো আমি দেখলাম এই যে OH মূলক বিদ্যমান, অর্থাৎ এই ইথানল, এই যৌগটার নাম হচ্ছে ইথানল, ইথানলটা হচ্ছে X এবং Y টা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আমি রিঅ্যাকশন করে কি পেলাম, রিঅ্যাকশন করে পেলাম X প্লাস Y, তাই না? আর এই X পেলাম ইথানল আর Y পেলাম ইথানোয়িক অ্যাসিড, ইথানল প্লাস ইথানোয়িক অ্যাসিড, এই দুইটা আমি প্রোডাকশন হিসেবে পেলাম এই রিঅ্যাকশনের মাধ্যমে। X যৌগ থেকে কিংবা X থেকে Y যৌগের প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করব। তার মানে এই ইথানল X, ব্যাপারটা হচ্ছে X থেকে কিভাবে আমি Y পাবো সেটা আমাকে বের করতে বলছে, আর X হচ্ছে আমার ইথানল, ইথানল থেকে আমি কিভাবে অ্যাসিড পাবো, ইথানোয়িক অ্যাসিড পাবো সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমি দেখি ইথানল থেকে কিভাবে এই ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায় সেটা আমরা এখন দেখব। ইথানল, ইথানলকে আমি যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, তাই না? ইথানলকে জাইমান অক্সিজেন দ্বারা যদি আমি জারিত করি এবং জারক হিসেবে কি ব্যবহার করা হবে, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড। ইথানলকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3। ইথানলকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হবে ইথানেল CHO, ইথানেল। ওই ইথানেলকে আমি আবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করব CH3CHO, ইথানেলকে আবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলাম, উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড CH3COH। এই হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ আমি প্রথমে রিঅ্যাকশনটা কমপ্লিট করলাম। রিঅ্যাকশনটা এই যে পানি দ্বারা যদি আমি এই যৌগটাকে রিঅ্যাকশন করি তাহলে আমার দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আমাকে আবার বলে দিয়েছে যে X হলো OH মূলক, তাহলে আমি দেখলাম ইথানলের মধ্যে OH মূলক রয়েছে, তার মানে ইথানলটা হচ্ছে X। আবার Y হলো COOH মূলক, কার্বক্সিলিক গ্রুপ, তাই না? তাহলে আমি Y এর মধ্যে দেখলাম COOH মূলক রয়েছে, তাই তো? তার মানে এবার আমাকে বলেছে X থেকে কিভাবে আমি Y তৈরি করব। X মানে হচ্ছে ইথানল, ইথানলকে যদি আমি শক্তিশালী জারক দ্বারা জারিত করি তাহলে উৎপন্ন হবে ইথানেল। ওই ইথানেলকে যদি আমি আবার জারিত করি তাহলে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। এই হচ্ছে আমার গ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, শেষের প্রশ্নটা আমাকে বলেছে X ও Y উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত সম্ভব কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো আমি X কি পেয়েছিলাম, X পেয়েছিলাম CH3CH2OH ইথানল, এবং Y কি পেয়েছিলাম ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড। X হচ্ছে ইথানল এবং Y হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানল থেকে অ্যালকেন তৈরি করা সম্ভব কিনা, আবার ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করা সম্ভব কিনা, অর্থাৎ এই যৌগ থেকে অ্যালকেন, তাই না? তার মানে একক বন্ধন, এটা পাওয়া সম্ভব কিনা, আবার এই যৌগ থেকে এটা পাওয়া সম্ভব কিনা, আমি এটা এখন দেখব। তো আমি প্রথমেই ইথানল থেকে অ্যালকেন তৈরি করা যায় কিনা সেটা দেখি। ইথানল, ইথানলের সংকেতটা হচ্ছে CH3
CH2OH। আমরা যদি ইথানলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা রিঅ্যাকশন ঘটাই, গাঢ় সালফিউরিক অ্যাসিড, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা রিঅ্যাকশন ঘটাই, তাহলে এই যৌগ থেকে পানিটা সরে যাবে, তাই না? পানিটা সরে যাবে। পানি মানে OH, আর এখান থেকে যদি একটা H চলে যায় তাহলে কি থাকে? CH2 প্লাস ওয়াটার। তার মানে ইথানল থেকে কি উৎপন্ন করতে পারলাম আমি? ইথিন উৎপন্ন করলাম। কার্বন কার্বন দুই বন্ধন, ইথিন উৎপন্ন করলাম। কিভাবে উৎপন্ন হলো? এই ইথানলের স্ট্রাকচার থেকে পানিটা সরে যাবে। যখন ইথানলকে আমি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা রিঅ্যাকশন করব, তাহলে এখান থেকে পানিটা সরে যাবে। পানিটা সরে গিয়ে উৎপন্ন হবে ইথিন, তাই না? এবার আমি যখন ইথিন CH2 ইথিনকে যখন আমি নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি যখন ইথিনকে নিকেল প্রভাবকের উপর বিক্রিয়া ঘটাবো, তখন ডাবল বন্ধন ভেঙে একক বন্ধন উৎপন্ন হবে, CH3 ছিল দুইটা বন্ধন, উৎপন্ন হবে একটা বন্ধন। বন্ধন একটা কমে যাওয়ার কারণে এই পাশে একটা হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে এবং এই পাশে একটা হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে। তার মানে এটাই হচ্ছে আমার ইথেন। মানে আমাকে বলেছে X ও Y উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব কিনা। তা এটা হচ্ছে আমার অ্যালকেন, ইথেন হচ্ছে অ্যালকেন গ্রুপের। তা আমি অ্যালকেনটা কিভাবে তৈরি করলাম? ইথানলকে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটালে এখান থেকে পানিটা সরে যাবে। পানিটা সরে গিয়ে উৎপন্ন হবে ইথিন। আবার ইথিনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথিনটা ইথেনে কনভার্ট হবে, অর্থাৎ কার্বন কার্বন দুই বন্ধনটা কার্বন কার্বন একক বন্ধনে কনভার্ট হবে। তার মানে আমার X যৌগ থেকে, এই যৌগটা কি ছিল? X যৌগ থেকে অ্যালকেন উৎপন্ন করা সম্ভব হয়েছে। অ্যালকেন, ইথেন অ্যালকেন গ্রুপের। তার মানে X যৌগ থেকে অ্যালকেন উৎপন্ন করা সম্ভব। এবার আমি দেখব Y যৌগ থেকে অ্যালকেন উৎপন্ন করা সম্ভব কিনা। তো Y যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। Y থেকে অ্যালকেন, Yটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকে আমি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া দেব, তাহলে কি উৎপন্ন হবে? এই পাশে সোডিয়ামটা, আচ্ছা আরো সহজ করে বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পাশের OH-টা এই পাশের এই H এর সাথে যুক্ত হবে, তাই না? এই পাশের OH আর এই পাশের H এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় পানি, ওয়াটার। আর বাকি কি রয়ে গেল? বাকি এই পাশে রয়ে গেল CH3COO, আর এই পাশে রয়ে গেল Na। তার মানে কি উৎপন্ন হলো? সোডিয়াম ইথানোয়েট। অর্থাৎ আমি ইথানোয়িক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ইথানোয়েট। এবার সোডিয়াম ইথানোয়েটকে আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া দেই, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? সোডিয়াম ইথানোয়েটকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটিয়ে আমি অ্যালকেন উৎপন্ন করব। বিক্রিয়া ঘটিয়ে আমি কি উৎপন্ন করব? অ্যালকেন উৎপন্ন করব। তো আমি দেখি CH3, এই CH3 আর এই H একসাথে মিলিত হবে, তাহলে উৎপন্ন হবে CH4। আর এই পাশে কি মিলিত হবে? এই পাশে মিলিত হবে এই
পুরোটা একসাথে অ্যাড হবে। তাহলে দেখি সোডিয়াম একটা আর একটা দুইটা, সোডিয়াম দুইটা, কার্বন হচ্ছে একটা আর অক্সিজেন হচ্ছে তিনটা, দুইটা আর একটা তিনটা, সোডিয়াম কার্বনেট। আগেরটা উৎপন্ন হয়েছিল ইথেন, ইথেনটা হচ্ছে কি অ্যালকেন, আর এবার উৎপন্ন হলো মিথেন, মিথেনটা হচ্ছে অ্যালকেন। আমাকে বলেছে এক্স ও ওয়াই উভয় যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত করা সম্ভব কিনা। তো আমি এই জায়গায় অ্যালকেন উৎপন্ন করেছি, তার আগের স্টেপও আমি অ্যালকেন উৎপন্ন করেছি, তার মানে এক্স এবং ওয়াই উভয় যৌগ থেকে আমার অ্যালকেন তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করলাম আমি, এবং একই টাইপের প্রশ্নগুলা কিভাবে সৃজনশীলে করা হয় এবং সেই প্রশ্নের উত্তরগুলো কোথায় চেঞ্জ হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। দুইটা সৃজনশীল অনেকটা একই রকম কিন্তু কিছুটা চেঞ্জ, সেটাই আমি আলোচনা করলাম। এভাবে রিঅ্যাকশনগুলো তোমরা সবাই ভালো করে পড়বা, আশা করি সবাই ভালো করবে। সবাইকে ধন্যবাদ।